সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। একই পরিবারের দুই মেয়ে, দুজনের শিল্প জগৎ দু রকম। একজন অভিনয় দিয়ে মুগ্ধ করেছে দর্শকদের, অন্যজন কণ্ঠের জাদুতে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজ শুনবো তাদের এই পথ চলার গল্প। আমাদের আজকের অতিথি স্বাগতা এবং সভ্যতা। কেমন আছো আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। প্রথমেই জানতে চাইবো যে একই পরিবারের দুজন দুইটা পথ বেছে নিলে এবং দুজনই আসলে সাংস্কৃতিক পরিবার থেকে এসছো, তো সেই গল্পটা একটু ছোট করে শুনতে চাই। আগে কি বলবে? তো তুমি বলো, আমার তো পথ বড়। আমার বাবা মিউজিশিয়ান, আমি পড়াশোনা করেছি মিউজিক, আমি খুব ইনথুজিয়াস্ট ছিলাম মিউজিক নিয়ে। আমি ছোটবেলা থেকে কম্পোজিশন করি, গান লিখে সুর করি, আমি মিউজিশিয়ানই হব, এটাই স্বাভাবিক, এটাই হয়েছে। আর আমার হচ্ছে আমিও বেসিক্যালি মিউজিক করব, এটাই ছোটবেলায় প্ল্যান ছিল। অনেক শিখতাম, গাইতাম, অনেক কম্পিটিশন অ্যাটেন্ড করতাম, অনেক কিছুই করতাম। কিন্তু 2004-এ যখন আমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমার সাবজেক্ট ছিল ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট। তো ওখানে ভর্তি হওয়ার পর আমি অনেক ডিরেক্টর, যেমন আমার ডিপার্টমেন্ট হেড ছিলেন আব্দুল আল মামুন স্যার, ওনাকে মিট করি, বা আরও অনেকেই ছিলেন যারা ফিল্ম মেকার ছিলেন, তো ওনাদের মিট করি। তারপরে 2005-এ ইউ গট দ্য লুক অ্যাটেন্ড করি। তো সব কিছু মিলিয়ে প্রথম অভিনয় করা হয় আমার আব্দুল আল মামুন স্যারের নাটকে। উনি আমাকে বলেন যে কিছু হবে না অভিনয় করলে। স্যারকে বলেছিলাম, স্যার আমি তো গান গাইতে চাই, অভিনয় করতে চাই না। তো স্যার বলেছে সবই করা যাবে। আমি বলছি, স্যার আমি ডিরেক্টর হব আর আমি গান গাবো, আমি অ্যাক্টিং করবো না। তখন স্যার বলছে সবই করা যাবে স্বাগতা, করে দেখো। তো করলাম। তারপরে ইউ গট দ্য লুক হলাম। তখনও মহাকাল নামে একটা ব্যান্ড ছিল, সেখানে আমি গাইতাম, আমাদের ব্যান্ড ছিল। তো মানে সামহাও আমার কাছে এত অ্যাক্টিং এর অপরচুনিটি এসেছিল যে গানটা আমার পিছনে চলে তোমার গেছে। আসলে ইচ্ছে কি ছিল না? আমার যে কি ইচ্ছা ছিল সেটা আমি চিন্তা করার আগেই আমার কাছে অনেক কিছু চলে এসেছিল। মানে মানুষের স্বপ্ন থাকে না যে আমি এটা হব, আমি সেটা হব। আমারটা ছিল হচ্ছে গো উইথ দ্য ফ্লো। আমার কাছে অপরচুনিটি এসছে, আমি পারফর্ম করেছি, পারফরমেন্স মানুষের ভালো লেগেছে, তারপর আমি এটা থেকে আর বের হতে পারিনি। ইনফ্যাক্ট আমার ধারণা, এই যে আমি যেহেতু এটা থেকে বের হতে পারিনি, সভ্যতার যখন এই ধরনের অপরচুনিটি এসেছে, সভ্যতা স্ট্রিক্টলি এটাকে ডিনাই করেছে। কারণ আমার মিউজিকে ঢুকতে আমি আর কখনো মানে সেভাবে করে আমার কাছে মিউজিক করাটা পসিবল হয়নি। অভিনয় আসলে অনেক সময়, সেটাও আবার তুমি নিজে যেহেতু অভিনয় করো, তুমি জানো যে আমাদের শুটিং হাউসগুলোর যে সিচুয়েশন থাকে, প্রচণ্ড ধুলা এবং অনেক গরমে অভিনয় করতে হয়। তো সে সময় আমার গলায় কফ জমে যেত, ঘুম হয় না, আমাদের ইরেগুলার লাইফ। তো গান গাইতে হলে তোমার নিজেকে মেনটেন করতে হয়। তো সেই মেনটেন করার বিষয়টা আমার পক্ষে তখন আর পসিবল হয়নি। আর কাজও এত বেড়ে গেছিলো যে গান 2013 পর্যন্ত মহাকাল ছিল, তারপরে গান কম গাওয়া হয়েছে। এখন আমি লিখি, সুর করি, আমার হাজব্যান্ডের সাথে গাই, এই আর কি। গাই মানে গাওয়া তো বন্ধ করতে পারিনি, কারণ এটা তো ভিতরেই আছে। আচ্ছা, আর তোমার গল্পটা? আমার গল্প খুবই সিম্পল। আমি ছোটবেলায় গান শিখতাম, খুবই সিরিয়াসলি গান শিখতাম, পিয়ানো শিখতাম। তো আমার খুব ক্লিয়ারলি মনে আছে, আমার মনে হয় 11-12 বছর বয়স, তো আমি লাইফের প্রথম একটা গান লিখেছি, সুর করেছি। তারপরে আমার একটা ইউফোরিক মোমেন্ট হচ্ছে যে ওয়াও, এইরকমও ফিল হতে পারে। মানে সেই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, এত এত ভালো লেগেছিল যে আমি এই জিনিসটা ছাড়া আর কিছু করতে চাই না আমার জীবনে। এবং তারপরের থেকে এখনো পর্যন্ত কিভাবে একটা বেটার সংরাইটার হওয়া যায়, আমি এটার পিছনেই দৌড়াচ্ছি। এবং আমি তখনই জানি আমি কি করতে চাই সারা জীবন, তাই করি। আমি জানি না আসলে, আমি অনেক এখনো জানি না। আমার ব্যাপারটা এরকম, আমার পারফর্ম করতেই ভালো লাগে, সেটা যে কোনো ফর্মেই হোক। হোস্টিং করতেও ভালো লাগে, গান গাইতেও ভালো লাগে, নাচতেও ভালো লাগে, তারপরে থিয়েটার করতেও ভালো লাগে। কিন্তু ইম্পর্টেন্স তো আসলে দিয়েছো তুমি অভিনয়কে। আমার কাছে ইম্পর্টেন্ট মানে আমি ইম্পর্টেন্স দিয়েছি না, আমার কাছে অপরচুনিটি বেশি এসেছে। আচ্ছা। কিন্তু আমি তো এই কিছুদিন আগেও আমার বাচ্চা যখন 6 মাস পেটে, তখন আমি ক্লাসিক্যাল মিউজিক শিখছিলাম সুনীল মণ্ডল স্যারের কাছে।
বা তার আগেও আমি অনেক বছর অনিল কুমার সাহার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। আমি অ্যাক্টিংয়ের জন্য আসলে স্কুলে কম গেছি, আমি গানের জন্যই সবচেয়ে বেশি স্কুলে গেছি। এটা সভ্য থেকে জিজ্ঞেস করতে পারো, মানে আমি প্রচুর শিখেছি, কিন্তু আমার কাছে পারফরমেন্সের অপরচুনিটি এসছে, আমি ডিনাই করি নাই। সো আমার সময়টা এঙ্গেজ হয়ে গিয়েছে, যে কারণে গাওয়া হয়েছে কম। আচ্ছা, গান লেখার কথা বলছিলে, এটা তো আসলে গান শেখা একটা জিনিস, গান গাইতে পারা একটা জিনিস, এবং গান লেখাটা ভিন্ন বিষয়। তো সেটা আসলে অনুপ্রেরণা কি থাকে? বাবা লিখতো, ভাই লিখতো, তো ওইটা একটা প্র্যাকটিস ছিল বাসায় এবং ওটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো। তো আবার একটা সং রাইটারের কাজ হচ্ছে নিজের মনের ভাব প্রকাশ করা। তো আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম অ্যাজ এ কিড, ওর মতন এত মিশুক ছিলাম না, একা একা থাকতে পছন্দ করতাম এবং আমার কথাগুলো বলতে পারতাম না। যখন আমি আমাকে প্রকাশ করতে পারি না, সং রাইটিং হ্যাজ বিন দ্য টুল, যেভাবে আমি আমার কথা বলতে পারি এবং সেভাবেই এখনো পর্যন্ত ওইভাবেই চলছে। ওটা খুব শক্ত একটা জায়গা, যে সেলফ এক্সপ্রেশনের একটা জায়গা আর কি, ওই জায়গা থেকে ব্যাপারটা এসছে। আচ্ছা, যখন গান আসলে প্র্যাকটিস করা হতো বা গান শেখানো হতো, তখন আসলে বোনকে দেখে কতটুকু ইন্সপায়ার্ড হতে? ওকে দেখে ও তো গান শিখতো, আমি গাওয়া শিখতাম না, কিন্তু আমি দৌড়ে পালাতাম। আর আমি ওকে ধরে বসে ওকে বকাঝকা করতাম, কেন গায় না। আমার গলাটা কেমন ভাঙা ভাঙা, আমি যখনই গান গাইতাম সবাই খুব সুন্দর সুরে তালে গেছি, ও আজকে গলাটা ভাঙা না, এটা শুনতে আমার ভালো লাগতো না, তো আমি গাইতে চাইতাম না, আমি একা বসে বসে পিয়ানো বাজাতাম, ওটাই আমার ভালো লাগতো। আমি গাওয়া শেখা শুরু করেছি ইন্টারমিডিয়েটে উঠে, যখন অলরেডি আমার একটা গান রিলিজ হয়ে গেছে আর মানুষ শুনছে, তখন আমি ভাবলাম যেহেতু আমাকে গাইতেই হবে, যেহেতু সবাই গাওয়াটা পছন্দ করছে, তাহলে আসলে আমার শেখা উচিত। তার আগে আমি গান শিখতাম না, ওই শিখতো গান। আমি খালি গান শিখতাম আর গাইতাম, এরকম ছিলাম আগে ছোটবেলায়। শুনছিলাম তো ছোটবেলার কথা, আসলে কিভাবে শেখা হয়েছে বা কি হয়েছে, কিন্তু প্রফেশন হিসাবে যখন আসলে বেছে নিলে তখনকার জার্নিটা কার জন্য কিরকম ছিল সেই গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে নিব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। রাত্রেবেলা ফোন করে বললো সালাম আলাইকুম, আমি মান্না। বলে যা, তো আমি ফোন কেটে দিলাম। তারপরে আমাকে জাহিদ হাসান শোভন আঙ্কেল, উনি আমাকে ভাই, আমাকে ফোন দিলেন যে স্বাগতা, তোমাকে নায়ক মান্না ফোন দিচ্ছে। আমি বলি কেন? সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। স্বাগত আপু, আগে তোমার কাছে জানতে চাই যে যখন আসলে প্রফেশনাল লাইফে আসলে তখন তো আসলে চ্যালেঞ্জেস অনেক বেশি, তখন আসলে কি কি চ্যালেঞ্জ তুমি ফেস করেছো বা কি কি এক্সপেকটেশন তোমার উপর ছিল, বা তুমি তোমার ক্যারিয়ারটা কিভাবে আসলে গুছিয়েছো? আচ্ছা, এত ছোটবেলায় সারিকার ক্যারিয়ার শুরু হয়েছে। 2004-এ সন্ধি প্ল্যান করলো আমার ভাই যে একটা ব্যান্ড করবে, সো ওই ব্যান্ডের ভোকাল হচ্ছে দিদি আর আমি, মানে ও আর আমি ভোকাল, আর ওর বন্ধুরা হচ্ছে গিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাবে। তো ব্যান্ডের নাম ছিল মহাকাল। তো ওই ব্যান্ডটা ফর্ম করার কিছুদিনের মধ্যেই স্বপ্নচূড়া নামে একটা মিক্স অ্যালবাম আসলো। তো সেখানে আমরা গান জমা দিলাম, আমাদের প্রথম লেখা শুরু করা আমাদের ব্যান্ডের কম্পোজিশন গানটা, এবং সেই গানটা সামহাও সিলেক্টেডও হলো এবং সেটা মানে একটা সিডিতে বেরও হলো। গানটা ভালো পপুলারও ছিল। এই গানটার নাম ছিল একেলা। একেলা গানটা অনেকের পছন্দ, হ্যাঁ, তখনকার। তারপর ওই সময়ে আরেকটা স্বপ্নচূড়াতে আমি আরেকটা গান গেলাম, এক পায়ে নুপুর তোমার। সো ওখানে আমি একটা ফিমেল ভোকাল দিয়েছিলাম। সো তখন ধরো ব্যান্ডের কনটেক্সটে মেয়ে গান গাচ্ছে এরকম খুবই রেয়ার। এলিটা গাইতো, কিন্তু এলিটার নিজস্ব কোনো ব্যান্ড ছিল না। এলিটা তখন ব্ল্যাকের সাথে গিয়েছিল, বা এলিটা তার পরবর্তীতে ওর ব্যান্ড করেছিল। আলিফ আপুও গাইতো পেন্টাগনের সাথে। কিন্তু এই যে একটা পুরো মিক্স অ্যালবাম, এই মিক্স অ্যালবামের এতগুলা ছেলের ভয়েস, ওইখানে আমার এই দুটো গানে দুটো হামিং, এইটুকুই আমার প্রেজেন্স। কিন্তু যে কোথাও কোনো মেয়ে নাই, এর মাঝে আমার ভয়েস, তো এটা অনেক তখন সবাই অনেক পছন্দ করেছে। আবার অ্যালবামটা বের হয়ে পপুলারিটি পেতে পেতে 2005-এ আমি প্যান্টিন YGTL এটাতে উইন করি। তো এই গল্পটাও খুব ইন্টারেস্টিং। আমি ফিল্ম মেকিংয়ে ভর্তি হই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। তো ওইখানে আমি যেহেতু ফিল্মে পড়ি, তো কনার ধারণা হয়েছিল যে ফিল্মে পড়াটা সহজ হবে, তো ও ফিল্ম মেকিংয়ে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে ও আমাকে বলে, আমি যদি তোর মতো সুন্দর হতাম আমি বিউটি কন্টেস্টের নাম দিতাম। আচ্ছা, তা আমি বলি যে আই ডোন্ট বিলিভ যে আমি এত সুন্দর, আমি এসবের মধ্যে নাই। তো
তো কণা গিয়ে এই কথাটা আমার মার কাছে শেয়ার করে, তারপর মার কাছেই সামহাও অপূর্ব ভাইয়ের তোলা কিছু ছবি ছিল, আমাকে ফ্রি তুলে দিয়েছিল। নীলাঞ্জনা পল্লীর জন্য আমি র্যাম্পে হাঁটতাম তার আগে, তো ওই সব ছবি টবি ছিল, ওগুলো জমা দিল, কণাই নিয়ে গেল। আমি লিটারেলি জানি না যে ও নিয়ে জমা দেয়। তো পরের দিন আমার কাছে ফোন আসে যে আমি প্রাথমিকভাবে সিলেক্টেড YGTL এর জন্য। তারপর কণা বাসা থেকে এসে আমাকে কাজল দিয়ে নিয়ে যায় ওইটাতে, মানে আমি যেটা অ্যাটেন্ড করি। তো তারপরে তো হলাম, ফাইনালি আমি ওইটা উইন করলাম। স্টেজে দাঁড়িয়ে আমার মনে আছে আমি, বাপি হচ্ছে চেয়ারের উপর দিয়ে দিয়ে আসছে আমার কাছে স্টেজের সামনে, মানে এত মানুষ দাঁড়িয়ে গেছে আর আমি স্টেজ থেকে বাপি বাপি করছি, আর বাপি হচ্ছে চেয়ারের উপর দিয়ে হেঁটে হেঁটে সামনে স্টেজের সামনে আসছে। ও ছিল, মা অনেক ছিল, পিছিয়ে ছিলাম। সভ্যতা, মা আর বাপি গেছিল, সন্ধে যায়নি। তো ওইভাবে করে বাপি সামনে আসলো। আর তারপরের দিন তো দেখলাম যে কোনো পত্রিকা বাদ নাই যেখানে আমার নিউজ হলো না। তার 6 মাস বা 8 মাস পরে আমাকে একদিন একটা ফোন আসলো, রাত্রেবেলা ফোন করে বললো, আসসালামু আলাইকুম, আমি মান্না। তা আমি না আমাকে তখন অনেকে ডিস্টার্ব করে, আমি বলি যা, হ্যাঁ বাংলা সিনেমার নায়ক মান্না, আমি বলি যা। তো আমি ফোন কেটে দিলাম। তারপরে আমাকে জাহিদ হাসান শোভন আঙ্কেল, উনি আমাকে ভাই, ওনাকে আমাকে ফোন দিলেন যে স্বাগতা, তোমাকে নায়ক মান্না ফোন দিচ্ছে। আমি বলি কেন? বলে উনি তোমার সাথে অভিনয় করতে চায়। কেন? আসলেই? হ্যাঁ। তারপরে আব্দুল্লাল মামুন স্যারের সিনেমায় উনি অভিনয় করছিল, দরিয়াপাড়ের দৌলতি। তো ওখান থেকে উনি আমাকে, স্যার বারবার আমাকে মিস করছিল। ওনার যিনি কাস্টিং ছিল সে হঠাৎ মোটা হয়ে গেছে, আর আমাকে উনি যখন, মানে ওই সিনেমাটা যখন পপি আপু করছিল, তো পপি আপু যখন সাইন করে তখন আমাকে দেখতে বাচ্চা লাগে। তো কিন্তু এই 6 মাসে আমি দেখতে একটু ম্যাচিওর। তাহলে স্যার বারবার মিস করছে যে এই পাগলটা যদি একটু বড় হতো তাহলে তো এটা ওকে দিয়েই করাতে পারতাম। তো এইটা দেখে তখন মান্না ভাই বলে কি, আব্দুল্লাহ মামুন স্যার কাকে মিস করছে? তখন অন্যরা বলে যে স্বাগতানা আমাদের একটা মেয়ে আছে, ওকে মিস করছে। এই তো উনি তো সার্টিফিকেট পেয়েছে স্যারের কাছ থেকে, আমি অ্যাক্টিং করতে পারবো, এখন সে তো আমার সাথে অভিনয় করবেই, করবে মানে করবে। তো তারপরে আমি উনি একদিন দেখা করতে বললো, আমি ওকে নিয়ে গেলাম সাথে। এবং আমার প্রিপারেশন হচ্ছে আমি অভিনয় করবো না, আমি একটা স্লিপার স্পঞ্জের স্যান্ডেল ট্যান্ডেল পরে, টি শার্ট পরে শেরাটনে মনে হয় গেলাম সভ্যতাকে নিয়ে, আমি সিনেমা করব না। সভ্যতা শেরাটনে গিয়ে, সভ্যতা হচ্ছে তখন পিয়ানো ফেজ, হ্যাঁ ওখানে গিয়ে পিয়ানো পেয়ে পিয়ানো বাজাতে শুরু করলো। বোর্ড আমি মানে আমি ওনার সাথে কথা বলছি যে আমি সিনেমা করবো না, আর সভ্যতা পাশে বসে পিয়ানো, সভ্যতার পিয়ানো বাজানো দেখে উনি কনফার্ম এটাকেই আমার নায়িকা হতে হবে। কি একটা অবস্থা! তো তারপরে তো আমি মামুন স্যারকে বলে রেখেছিলাম যে স্যার মান্না ভাই তোমার সাথে সিনেমা করতে চাই, আমি করতে চাই না, আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি বলবেন যে স্বাগত অভিনয় ভালো করে না, হ্যাঁ ওকে নিও না। কেন করতে চাচ্ছিলে না? বাংলা সিনেমা আমি মানে তখন আমি বাংলা সিনেমা আসলে খুব একটা খারাপ আমরা সময় থেকে দেখতামই তো ভালো না। সময়ে যাচ্ছিল। এবং আমরা দেখতাম, আমি রক স্টার তখন, মানে আমার একটা রক ব্যান্ড আছে, আমরা কনসার্ট করি, আর না আমার বাবা গানের টিচার, আমি না, মানে হয় না আমার স্বপ্নের মধ্যে ব্যাপারটা নাই। আমি যদিও ছোটবেলায় 4টা সিনেমায় অভিনয় করেছি, ওটা আমার বাপের শখে, বাট বাংলা সিনেমার নায়িকা হবো এটা আমি স্বপ্নেই দেখিনি, এবং এই স্বপ্নটা আমার হাতের কাছে। আমি আসলে বুঝতে পারিনি আমার কাছে কত বড় অপরচুনিটি এসেছে। তখন আসলে এটা ভাবনি বা আমি ভাবি না। এবং মান্না ভাই যতবার আসছে আমার বাসায় আমাকে রাজি করানোর জন্য, আমাদের এলাকার সব দারোয়ান আমাকে ডাবল করে সালাম দেয়। আমি বলি আরে কি একটা অবস্থা! তো তারপরে ফাইনালি উনি মোটামুটি বাপিকে পটিয়ে আমাকে রাজি করিয়ে তারপর মামুন স্যারের কাছে নিয়ে গেলেন ফুল টুল নিয়ে, স্যারকে সালাম করার জন্য যে আমি অলরেডি সাইন করে ফেলেছি। তো তারপর তো মামুন স্যারের সাথে সিনেমাটা করেই ফেললাম। তো এই যে পুরো ব্যাপারটার মধ্যে তখন মহাকালের স্বপ্নচূড়ার 2টো গানই হিট, নূপুর আর একেলা। তারপরে ইউ গট দ্য লুকও ওই বছর বেশ হিট। তারপরে একজনও একটা নাটক করতাম, সেই নাটকও হিট। তারপর সিনেমাও সুপারহিট। তো তারপরে আমি মানে আসলে আমি কিছু স্বপ্ন দেখার আগে, আমি ভাবার আগে সব ঘটেছে। এবং তার পরের বছর বাংলাভিশন চ্যানেল নতুনভাবে চালু হয়, সেখানে আমি একটা শো হোস্টিং করি, সিনেবিট সাদা কালো। তো আমাকে ওনারা কাস্টিং করে, তো ওই শোটাও অনেক হিট। তো এই আর কি আমার ভাগ্যে ছিল, তাই আমি অ্যাচিভ করেছি। এবং পরে রিয়েলাইজ করেছি যে আমি কি কি অ্যাচিভ করেছি, তাও অনেক পরে, এখন বুঝি আর কি। মাঝে যখন কাজ মানে বুঝে করছি- ওঠার আগেই আসলে পেয়ে হ্যাঁ, গেছে, আমি আসলে পেয়ে কিছু গেছে। ভাবার আগেই আমাকে সৃষ্টিকর্তা এই অপরচুনিটি গুলো দিয়েছে। আর আমি যে কাজটাই করেছি অনেক মন দিয়ে করেছি, মানুষের ভালো লেগেছে খুব সহজেই। আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি যখন পারফর্ম করি, যে দেখে তার মনের ভেতর আমি ঢুকতে পারি। আমি গরুচোর নামে একটা নাটক করেছিলাম, ওটা আমার জীবনের প্রথম গ্রামের নাটক।
এখনো আমাকে এসে বলে জাগির মাস্টার কেমন আছে, বা ক্লাস 4 গরুচোর। তো মানে আমার মুখে এই ডায়লগগুলো মানুষের মনের ভেতর ঢুকে গেছে, বা শত্রু শত্রু খেলার ডায়লগ এখনো এসে আমাকে মানুষ বলে, সেই কত বছর আগের সিনেমা। এখন একটা 5 বছরের বাচ্চা আমাকে এসে যখন বলে, তখন আমার কাছে অবাক লাগে যে ওর তো জন্মই হয়নি তখন, তাই না? কিন্তু এখনো আমার সিনেমা দেখে আমাকে চিনতে পারে, আমার চেহারাটাও তো এখনো ওরকম নাই। এটা একটা গিফট আমি বলবো। আচ্ছা, সভ্যতার কাছে একটু জানতে চাইবো যে তোমার পথটা কিরকম ছিল, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। আমার ইচ্ছে করে না যে অনেক মানুষ গান শুনবে, অনেক মানুষ চিনবে, সেগুলো আমার ইচ্ছে না। আমার ইচ্ছে গানটা গাইতে পারা, নিজেরটা বলতে পারা, এবং সেইভাবেই জিনিসটাকে গোছানো। দর্শক, ফিরে এলাম বিরতির পর। যাওয়ার আগে প্রশ্ন করেছিলাম সভ্যতাকে যে তোমার জন্য, আমরা তো স্বাগতা আপুর গল্পটা শুনলাম কিভাবে হয়েছে সবকিছু, তোমার ক্ষেত্রে আসলে বিষয়টা কিরকম ছিল? আমি তো ওই যে যখন থেকে ভাবলাম যে গান লিখবো, সুর করব, কম্পোজিশন করব, তখন থেকে করি, বাসায় নিজে নিজে করি। 2006 সালে অর্ণব ভাইয়া একটা বেঙ্গল থেকে ঝালমুড়ি নামের অ্যালবাম বের করবে, যেটা সং রাইটার নিয়ে, সিঙ্গার সং রাইটারদের নিয়ে। তো সেইখানে আমি, সন্ধি ভাইয়া, ও মিলে গেছিলাম। তারপরে ওকে গান শুনিয়ে এসেছিলাম। তারপরে ও একদিন ফোন দিল যে আমি আমার গানটা যেন ডেমো করার জন্য ওর স্টুডিওতে যাই, বেঙ্গল ফাউন্ডেশনের স্টুডিওতে। তারপরে ওই গানটা গাইলাম। গাওয়ার পরে আমি ভেবেছি আমি কম্পোজ করেছি, অন্য কেউ গাবে, যে গায়ক। আমি তো গান শিখি না, গায়ক না আমি, আমার মাথায় কিন্তু আমি গায়ক না। তো অর্ণব ভাই আমাকে বলছেন, না তুমি তো অনেক ভালো গাও, তুমিই গাবা, তোমাকেই গাইতে হবে। ও একটু পুশ দিল, আর আমি হচ্ছে অর্ণব ভাইয়ের বিশাল ফ্যান। তো এইরকম একটা মানুষ যখন, এবং তোমার ভয়েসের টেক্সচারটা খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর। এটা হয়তো মানে তুমি যেটা বললে যে তোমার মাথায় ছিল যে হয়তো গানের মতন ভয়েস না, যেটা হচ্ছে সবার একটা স্টেরিওটাইপ থাকে, বাট মানে ওই সময় আমার ভয়েসটাও মানুষের মনে হতো যে আনইউজুয়াল, এটা তোমাদের রেগুলার দুজনের ভয়েস, ভয়েসই খুবই সুন্দর। তখন মানে তখন আমার গলাও মানুষ বলতো যে গলাটা আসলে ভাঙা ভাঙা, একটু কেমন জানি কমার্শিয়াল গান হবে না, এরকম আর কি। মানুষের ওর টেস্টে গলার ডিফারেন্ট ছিল। থেকে আমার গলা আরো অনেক বেশি টেক্সচার্ড, আরো অনেক বেশি ভাঙা ভাঙা, কিন্তু সুরে তালে গাইতাম, কিন্তু এক্সপ্রেশন ওয়াইজ আই ওয়াজন্ট স্কিলড এনাফ। তো আমার ওই কনফিডেন্সটা ছিল না গাওয়ার জন্য। কিন্তু অর্ণব ভাইয়া বলাতে গেয়ে ফেললাম। গেয়ে ফেলার পরে অনেক মানুষ শুনলো, আর তখন ঈদে একটা অ্যালবাম বের হওয়া মানে অনেক মানুষ শুনে ফেলেছে। তখন যখন মানুষ এসে এসে বলতো যে তোমার গানটা শুনেছি, অনেক ভালো লেগেছে, তখন আসলে আমি গান শেখা শুরু করেছি। তারপরে এখানে ওখানে মিক্সড অ্যালবামে একটা দুটো তিনটা চারটা গান গেয়েছি, অনেক জিঙ্গেল গেয়েছি, সন্দীপ ভাই অনেক জিঙ্গেল বানাতো, আরও অনেক কম্পোজারের সাথে অনেক জিঙ্গেলের কাজ করেছি। কিন্তু আমি এদিক দিয়ে আমার অ্যালবাম রেডি করার চেষ্টা করছিলাম। সেইটা চেষ্টা করতে আমার 10 বছর সময় লেগেছে, কিন্তু কারণ আমাকে নিজেকে গায়ক হিসেবে তৈরি করতে হয়েছে। আমি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে পড়েছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, পড়াশোনা শেষ করে আমি আমার সোলো অ্যালবাম বের করেছি। সেইটাও আরেক ব্যাপার, কারণ ওই সময় আমি ছোটোবেলায় কখনো দেখিনি, আমি আসলে মেয়ে সং রাইটারের গান শুনে বড় হইনি যারা বাংলায় গান গায়। তো আসলে আমরা যত সিঙ্গার সং রাইটারের গান শুনতাম বাংলা ভাষায়, সবই একটা ছেলের গল্প, একটা মেয়ের কি গল্প, এটা কিন্তু আসলে আমি শুনে বড় হইনি। তো এই পথটা খুব কঠিন ছিল, কারণ বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে আমি যখনই যেভাবে অ্যালবামের কাজ করতে চেয়েছি, যে কোনো লেবেলের কাছে গেছি, তাদের একটা স্টেরিও টাইপ ছিল, মেয়েদের ভয়েস এমন হতে হবে, মেয়েদের পোস্টার এমন হতে হবে, মেয়েদের গান পপ মিউজিক হতে হবে, যেগুলো আমি একদমই চাইনি। তখন আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হতে হয়েছে, নিজের অ্যালবাম নিজে বের করা, নিজের প্রমোশন নিজের কাজ করা, একেবারে A to Z, একেবারে সিডি রাইটও আমি নিজের বাসায় বসে করেছি। এইভাবে করে একটা অ্যালবাম বের করে তারপরে যখন পৃথিবীকে বা বাংলা মানে জানাতে পারলাম আসলে আমি কি করতে চাই, কেমন গান গেতে চাই, তারপরে তো যা করছি এখনো পর্যন্ত করছি। আচ্ছা, একটু তোমার কাছে আসি, যে এই যে বললাম যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কারণে এখন আসলে অনেক সুযোগ সুবিধা বেড়েছে, তুমি আসলে কতটুকু অ্যাক্টিভ? আমি যে খুব অ্যাক্টিভ তা না, আমি অনলাইন হচ্ছে 2013-14 পর থেকে একটু বেশি মানুষ ইউজ করছে। তো সামহাও আমার লাইফের একটা, আমার বাবা চলে যায় 2014-তে, তারপরে আমি একটা খুবই বাজে টাইম দিয়ে গেছি, যেটার কারণে আমার যে স্পন্টিনিটি, মানে একটা তো মানুষের জীবনযাপনের মধ্যে স্পন্টিনিটি থাকতে হয়, আর তুমি যেহেতু পারফর্ম করো, পারফর্মারদের জীবনে স্পন্টিনিটি থাকতে হয়। সো এই সব কিছু মিলিয়ে আমি অনেক দিন একটা ডিপ্রেসিভ সিচুয়েশনে ছিলাম। তো সেটা থেকে বের হয়ে এখন ধরো আবার আরেকটা সিচুয়েশন, আমার একটা বাচ্চা হয়েছে,
তো এরকম একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি। যতটা আমার অ্যাক্টিভ হওয়ার কথা আমি অতটা অ্যাক্টিভ না, এবং আমার সামহাও ইদানিং ছবি পোস্ট করতে ভালো লাগে না। মানে আমার এই অনলাইনে নিজেকে অ্যাক্টিভ করার বিষয়টা না আমার ভালো লাগে না। আমার নিজেকে যে প্রমোট করতে হবে, করলেই হয়, আমি একটা ছবি দিলেই এতগুলো লাইক আসবে বা একটা রিল দিলেই লাইক আসবে, কিন্তু সামহাও এটাকে যে গুছিয়ে করতে হয় এটার প্রতি আমার একটু আগ্রহ কম। কিন্তু যদি কোনোদিনও আমার আগ্রহ আসে হবে এরকম আর কি। তারপরে একদম যে জিরো তা না, হচ্ছে। তোমার কি মনে হয় এটা আসলে কতটুকু প্রয়োজন? যখন আমি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, দিস ইজ অল আই হ্যাভ। এবং আমাকে বুঝতে হয় অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে কতটুকু কোন ধরনের দর্শক শ্রোতা আমি চাই। আমি চাই না একেবারে সবাই আমার গান শুনুক বা কিছু, যার ভালো লাগবে সেই শুনুক। আমি কোনো হিট গান বানাতে চাই না, আমি আমার মনের গান বানাতে চাই, আমি আমার গল্প বলতে চাই। আমার গল্প যার শুনে ভালো লাগবে সে শুনবে, যার শুনে ভালো লাগবে না সে শুনবে না। আমার ইচ্ছে করে না যে অনেক মানুষ গান শুনবে, অনেক মানুষ চিনবে, সেগুলো আমার ইচ্ছে না। আমার ইচ্ছে গানটা গাইতে পারা, নিজেরটা বলতে পারা, এবং সেইভাবেই জিনিসটাকে গোছানো এবং সেভাবেই পথটাকে চেনা। আচ্ছা, দুজনের কাছে জানতে চাই যে আসলে নিজেদেরকে কোথায় দেখো ভবিষ্যতে, বা কোনো স্বপ্ন আছে কিনা যেটা আসলে এখনো পর্যন্ত পূরণ হয়নি? অনেক স্বপ্নই তো পূরণ হয়নি, অনেক স্বপ্নই পূরণ হয়নি। যেমন আমি তো যেহেতু অনেক অ্যাক্টিং করেছি বা আমি অভিনয় করি, আমি ভালো ভালো প্রজেক্টে নিজেকে দেখতে চাই। আমার বাবার একটা গানের স্কুল ছিল যেখানে আসলে আমাদের বেড়ে ওঠা, তো ওটার একটা স্কুল ফাউন্ডেশন করছি আমি, এই মাসেই এটার কাজ কমপ্লিট হবে। তো বাপিকে, আমার বাবা বলবো আমি যে সে তার দুর্ভাগ্য যে সে তার জন্মের পরে 30 বছর একটা দেশে ছিল, তারপরে 30 বছর আরেকটা দেশে ছিল, তারপর সে চলে গেছে। তো সে যতটা গুণী বা তার যেটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল লাইফে, 2 দেশ করে, এবং এই দেশে তার আর কেউ ছিল না, আমরা তার বাচ্চা ছিলাম, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন ছিল না। সেইখানে সে তার স্ট্যাবলিশ হতে আরেকটা দেশে, কিন্তু সে তো ইন্ডিয়ান, কাউকেই চেনে না। সো জিরো থেকে শুরু করে মৃত্যু সে যতটুকুই করেছে এটা কম না। আমি যেখানেই যাই সেখানেই একজন এসে আমাকে বলে আমি শানু স্যারের স্টুডেন্ট। সো এই যে এরকম একটা মানুষ, সে তো কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি, তার তো 21 পদকও নাই বা তার জাতীয় পুরস্কারও নাই, আবার ওদিকে যদি বলি আমি পশ্চিমবঙ্গের কোনো পুরস্কার সেটাও সে পায় নাই। সো তার এই যে এরকম একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য একটা তার যে ফিলোসফি, তার যে স্কুল ছিল, সেটাকে আমি বাঁচিয়ে রাখতে চাই, যাতে আমি মরে গেলেও আমার বাবার এই লেগেসিটা মেনটেন হয়। এই কারণে আসলে এই আনন্দম ফাউন্ডেশনটা করতে চাওয়া, এই আর কি। এটা হলে, এটা যদি করতে পারি তাহলে অনেক ভালো লাগবে, এটাও একটা অনেক বড় ব্যাপার। আর আমার মেয়ে হচ্ছে সর্বজয়া, তো সর্বজয়াকে মানুষ করতে পারাও আমার আসলে একটা স্বপ্ন। সে কিরকম মানুষ হবে এটাও একটা অনেক বড় ব্যাপার এখন আমার জন্য। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের এটাই প্রত্যাশা থাকবে যে তোমরা তোমাদের এই স্বপ্ন যেন পূরণ করতে পারো, এবং তোমরা 3 ভাই বোন মিলেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ। অনেক অনেক শুভকামনা নিয়ে আজকে এখানে বিদায় নিতে হবে। তোমাকে অনেক তোমাকে। দর্শক সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.